নমস্কার। শ্রদ্ধেয় শ্রোতৃবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হল কবি বাণভট্ট বিরচিত কাদম্বরী কথাকাব্যের অন্তর্গত শুকনাশোপদেশ। তবে আলোচনার পূর্বে বিষয়টিকে আমরা 6টি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব। এতে আমাদের আলোচনার এবং বোঝার দুই ক্ষেত্রেই সুবিধা হবে বলে মনে করি। আলোচনার ক্রমগুলি হল: 1. কবির রচনা বা কাব্যের শ্রেণীবিভাগ, 2. গদ্যকাব্যের উৎপত্তি, 3. কবি বাণভট্টের পরিচয় ও তার রচনাবলী, 4. কবি বাণভট্টের আবির্ভাবকাল, 5. কবি বাণভট্ট বিরচিত কাদম্বরী কথা না আখ্যায়িকা কোন শ্রেণীর, এবং 6. কাদম্বরী এর সংক্ষিপ্ত আলোচনা। এবার আলোচনায় আসা যাক। উক্ত 6টি বিভাগের মধ্যে আমাদের আলোচনার প্রথম বিষয় হল কবির রচনা বা কাব্যের শ্রেণীবিভাগ। এ প্রসঙ্গে প্রথমেই বলতে হয় যে কবির রচনাই হলো কাব্য। কবি শব্দের ব্যুৎপত্তি হল কৌতি ইতি কবিঃ। কৌতি শব্দের অর্থ বদতি, আর কবি শব্দের সাথে স্বয় প্রত্যয় যোগে কাব্য পদটি নিষ্পন্ন। তবে আলঙ্কারিকগণ কাব্যের লক্ষণ স্ব অভিপ্রায় অনুযায়ী বর্ণনা করেছেন। যেমন আচার্য ভামহ কাব্যের লক্ষণে বলেছেন শব্দার্থৌ সহিতৌ কাব্যম। আবার আচার্য দণ্ডী বলেছেন শরীরং তাবদিষ্টার্থ ব্যবচ্ছিন্না পদাবলী ইত্যাদি। তাহলে আচার্য ভামহ কাব্যের লক্ষণ প্রসঙ্গে কি বললেন? শব্দার্থৌ সহিতৌ কাব্যম। আবার আচার্য দণ্ডী কি বললেন? শরীরং তাবদিষ্টার্থ ব্যবচ্ছিন্না পদাবলী। তবে সংস্কৃত সাহিত্যে কাব্যকে প্রথমত দুভাগে ভাগ করা হয়: 1. দৃশ্যকাব্য এবং 2. শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য রূপক ও উপরূপক ভেদে মোট 28টি, আর শ্রব্যকাব্যের 3টি ভাগ: 1. পদ্যকাব্য, 2. গদ্যকাব্য এবং 3. মিশ্রকাব্য। তাহলে কাব্যকে প্রথমত কয় ভাগে ভাগ করা হলো? 2 ভাগে, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যের আবার কটি ভাগ পেল? 2টি, রূপক যার সংখ্যা 10টি এবং উপরূপক যার সংখ্যা 18টি, মোট 28টি। আর শ্রব্যকাব্যের 3টি ভাগ হলো পদ্যকাব্য, গদ্যকাব্য এবং মিশ্রকাব্য। মহাকাব্য, মুক্তক, কুলক, কোষ, সংঘাত ভেদে পদ্যকাব্য আবার 5 প্রকার। পদ্যকাব্যের লক্ষণ বিষয়ে আলঙ্কারিকেরা তেমন কোনো মত পোষণ করেননি। তবে আচার্য গঙ্গাদাসের ছন্দমঞ্জরি গ্রন্থে পদ্যকাব্য সম্পর্কে উক্ত আছে যে পদ্যং তু চতুষ্পদী, পদ্যং তু চতুষ্পদী ইত্যাদি। অন্যদিকে কথা, আখ্যায়িকা, খণ্ডকথা, পরিকথা ও কথালিকা ভেদে গদ্যকাব্যের মোট 5টি ভেদ লক্ষিত হয়। গদ্যকাব্যের লক্ষণ প্রসঙ্গে আচার্য দণ্ডী বলেছেন যে অপাদঃ পদসন্তান গদ্যম, অপাদঃ পদসন্তান গদ্যম। আর গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যই হলো মিশ্র কাব্য, যার আরেক নাম হলো চম্পু কাব্য। তাই বলা হয়েছে গদ্য পদ্যময়ং কাব্যং হি চম্পুরিত্যভিধীয়তে, গদ্য পদ্যময়ং কাব্যং হি চম্পুরিত্যভিধীয়তে। এরপর আমাদের আলোচনার দ্বিতীয় বিষয় হলো গদ্যকাব্যের উৎপত্তি সম্পর্কিত ধারণা। যেহেতু কবি বাণভট্ট প্রণীত কাদম্বরী হলো একটি গদ্যকাব্য, তাই গদ্যকাব্যের উৎপত্তি সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। সভ্যতার ক্রমবিকাশে গদ্যের প্রচলন সর্বাপেক্ষা হলেও ঠিক কবে গদ্য রচনার সূত্রপাত হয়েছিল তা নিশ্চিত রূপে বলা কঠিন। তবে পৃথিবীর প্রথম সাহিত্য সৃষ্টি হয়তো পদ্যেই হয়েছিল।
আর্যদের প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ রচিত হয়েছে পদ্মে। তাছাড়া রামায়ণ, মহাভারত, স্মৃতিশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র এবং অন্যান্য সকল প্রাচীন গ্রন্থগুলি পদ্মেই রচিত। তবে বৈদিক ক্রিয়াকাণ্ড যাগযজ্ঞ নির্ভর ছিল, আর জটিল যাগযজ্ঞের অসংখ্য খুঁটিনাটি নির্দেশ পদ্মে লেখা সহজ নয় বলে গদ্য রচনার প্রয়োজন দেখা দেয়, এই রকম পণ্ডিতেরা অনুমান করে থাকেন। আর তাই যাগযজ্ঞের নির্দেশগুলি গদ্যে রচিত। সুতরাং যজুর্বেদ থেকে আরম্ভ করে ব্রাহ্মণ উপনিষদে গদ্য রচনার নিদর্শন সর্বত্র উপলব্ধ। তাছাড়া অথর্ববেদ, বেদাঙ্গ, পতঞ্জলির মহাভাষ্য, বিভিন্ন ভাষ্য গ্রন্থ যেমন সায়নাচার্যের বেদভাষ্য, ব্রহ্মসূত্রের উপর শঙ্করাচার্যের শঙ্কর ভাষ্য, পঞ্চতন্ত্র নামক নীতিশিক্ষামূলক গ্রন্থ ইত্যাদি সংস্কৃত সাহিত্যের এক উজ্জ্বল রত্নসমূহ। সুতরাং বৈদিক যাগযজ্ঞের খুঁটিনাটির নির্দেশ পদ্মে লেখা যখন সম্ভব হলো না, তখন ধীরে ধীরে গদ্য রচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, এটা আমরা অনুমান করতেই পারি। তবে আলংকারিক ভামহ গদ্যকাব্যের দুই ভাগ কথা ও আখ্যায়িকার সুস্পষ্ট ভেদ নির্দেশ করেছেন। দণ্ডী উভয় গদ্যকাব্যকে একই শ্রেণীভুক্ত বলে মনে করেছেন। তিনি বলেছেন, তৎ কথা আখ্যায়িকেত্যেকা জাতিঃ সংজ্ঞাদ্বয়াঙ্কিতা। তৎ কথা আখ্যায়িকেত্যেকা জাতিঃ সংজ্ঞাদ্বয়াঙ্কিতা। কবি বাণভট্ট স্বরচিত হর্ষচরিতে ভট্টার হরিচন্দ্রের গদ্য রচনার প্রশংসা করে বলেছেন, ভট্টার হরিচন্দ্রস্য গদ্যবন্ধ নৃপায়তে। ভট্টার হরিচন্দ্রস্য গদ্যবন্ধ নৃপায়তে। এই সকল উল্লেখ থেকে বোঝা যায় যে সংস্কৃত গদ্য সাহিত্যের উষার মরুতে দণ্ডী, সুবন্ধু এবং কবি বাণের আকস্মিক আবির্ভাব ঘটেনি। এই গদ্যকাব্য রচয়িতাদের লেখনীতে যে সুবর্ণযুগ সূচিত হয়েছে, তার পূর্বেও নিশ্চয়ই গদ্যকাব্যের একটা প্রস্তুতি পর্ব ছিল। এবার আমাদের আলোচনার তৃতীয় বিষয় হলো কবি বাণভট্টের পরিচয় ও তার রচনাবলী। কবি বাণভট্ট সংস্কৃত সাহিত্য জগতে অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্করূপে বিদ্যমান। ভারতীয় কবি সাহিত্যিকগণের মধ্যে যাদের সম্পর্কে ইতিহাসনিষ্ঠ প্রামাণ্য পরিচয় সংগ্রহ করা যায়, ইনি তাদের মধ্যে অন্যতম একজন। সংস্কৃত সাহিত্য জগতে কবি বাণভট্ট দুটি কাব্য উপহার দিয়েছেন, এক কাদম্বরী নামক কথাকাব্য এবং দুই হর্ষচরিত নামক আখ্যায়িকা কাব্য। কাদম্বরীর ভূমিকা অংশে কয়েকটি শ্লোকে এবং হর্ষচরিতের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদের কিছু অংশে কবি বাণভট্ট নিজের পরিচয় সম্পর্কে বলেছেন। তিনি ছিলেন বাৎসায়ন গোত্রীয় ব্রাহ্মণ চিত্রভানুর পুত্র। তার মাতার নাম রাজ্যদেবী বা রাজাদেবী। অতি শৈশবেই তিনি মাতৃহারা হন। পিতার কাছে তিনি মাতৃস্নেহেই পালিত হতে থাকেন, কিন্তু 14 বৎসর বয়সে তার পিতারও মৃত্যু হয়। অভিভাবকহীন বালক উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেন। নানা ধরনের বিভিন্ন সঙ্গীদের নিয়ে দেশ ভ্রমণে বাহির হন। ভাষাকবি, বর্ণনাকবি, লিপিকর, চিত্রকর, দ্বৈতকর, কেরল দেশীয় সংবাহক, নর্তক, স্বপনক, কথক, বৈদ্য, মন্ত্রবিদ, ধাতুবিদ, ঐন্দ্রজালিক প্রভৃতি অনেক ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি। এদের অনেকেই ছিল তার ভ্রমণ সঙ্গী। তিনি দীর্ঘদিন পর স্বদেশে ফিরে এসে গভীর অভিনিবেশের সঙ্গে শাস্ত্রপাঠ করেন। একদিন
হর্ষবর্ধন বাণভট্টকে ডেকে তার কৃতকর্মের জন্য তিরস্কার করে ও পরে হর্ষের ভাই কৃষ্ণদেবের মাধ্যমে বাণভট্ট হর্ষবর্ধনের রাজসভায় আনীত হন। পণ্ডিতগণের সঙ্গে বিচারে বাণের বৈদগ্ধ্য দেখে হর্ষবর্ধন বাণকে রাজসভায় স্থান দেন। পরে বাণভট্ট হর্ষের প্রিয় পাত্রে পরিণত হন। কবি বাণভট্ট বিরচিত আখ্যায়িকা শ্রেণীর হর্ষচরিত এবং কথা শ্রেণীর কাদম্বরী সংস্কৃত সাহিত্যে সুপ্রসিদ্ধ। কোনো রচনাই কবি বাণ সম্পূর্ণ করে যেতে পারেননি। হর্ষচরিত এখনও অসমাপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু কাদম্বরী সমাপ্ত করেন তার পুত্র ভূষণ ভট্ট বা পুলিন্দ। বাণভট্টের রচনা হয়তো আরও কিছু ছিল, কিন্তু কালের গতিতে অনেক গ্রন্থের মতোই বাণের সে সমস্ত সাহিত্যকৃতি নষ্ট হয়ে গেছে। পার্বতী পরিণয় ও মুকুট তারিতকম বাণের রচনা বলে জানা গেছে। চণ্ডী শতক নামে একটি শতক কাব্যও বাণভট্টের রচনা বলে মনে করা হয়। শ্লেষের সাহায্যে মহিষমর্দিনী দেবী দুর্গার বর্ণনা গৌরী রীতিতে করা হয়েছে এই চণ্ডী শতক নামক কাব্যটিতে। এবার আমাদের আলোচনার চতুর্থ বিষয় হল কবি বাণভট্টের আবির্ভাবকাল। কনৌজরাজ হর্ষবর্ধনের রাজত্বকাল 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। কবি বাণভট্টের হর্ষচরিত এবং চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে হর্ষবর্ধনই বাণভট্টের পৃষ্ঠপোষকতা করেন। কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থের রচয়িতা বামন তার গ্রন্থে কাদম্বরী থেকে উদ্ধৃতি দিয়েছেন। বামন খ্রিস্টীয় 8ম শতকে আবির্ভূত হন। আচার্য আনন্দবর্ধন তার ধন্যালোকে হর্ষচরিত ও কাদম্বরীর উল্লেখ করেছেন। সুতরাং কবির সময় বা কাল সম্বন্ধে ভিন্নমত বিশেষ কিছু নাই। বাণভট্ট হর্ষবর্ধনের সমসাময়িক এবং খ্রিস্টীয় 7ম শতকই তার আবির্ভাবকাল, এতে কোনো সন্দেহ নাই। এবার আমাদের আলোচনার পঞ্চম বিষয় হল কবি বাণভট্ট বিরচিত কাদম্বরী নামক কাব্যটি কথা শ্রেণীর না আখ্যায়িকা শ্রেণীর। আমরা পূর্বেই জেনেছি যে গদ্যকাব্যকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়, যথা কথা, আখ্যায়িকা, খণ্ডকথা, পরিকথা ও কথালিকা। তাদের মধ্যে অন্যতম হল কথা ও আখ্যায়িকা। আচার্য ভামহ তার কাব্যালঙ্কার গ্রন্থে কথা ও আখ্যায়িকার ভেদ নির্ণয় করেছেন প্রকৃতানুকূল শ্রব্য শব্দার্থ পদবৃত্তিনা, প্রকৃতানুকূল শ্রব্য শব্দার্থ পদবৃত্তিনা ইত্যাদি শ্লোকের মাধ্যমে। অর্থাৎ তার মতে কথা কাব্যে বক্তৃ ও অপর বক্তৃ ছন্দে রচিত কোনো শ্লোক থাকবে না, উচ্ছ্বাস বিভাগও থাকবে না। সুতরাং গল্পের অবিরল প্রবাহ চলতে থাকবে। তাছাড়া এর বক্তা হবেন নায়ক ছাড়া অন্য কেউ। আর আখ্যায়িকার বিষয় হবে লোকানুবর্তী। নায়ক নিজেই নিজের অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করবেন। রচনা হবে সহজ সরল ও মনজ্ঞ। মাঝে মাঝে বক্তৃ ও অপর বক্তৃ ছন্দে রচিত শ্লোক থাকবে। তাছাড়া অধ্যায়গুলি উচ্ছ্বাস নামে অভিহিত হবে। তবে আচার্য দণ্ডী মনে করেন তারা দুটি ভিন্ন নামে অভিহিত হলেও মূলত একই জাতি। তাই তিনি বলেছেন, অপাদঃ পদসন্তান গদ্যম আখ্যায়িকা কথা ইতি তস্য প্রভেদৌ দ্বৌ তয়োরাখ্যায়িকা কিল তৎ কথা আখ্যায়িকেত্যেকা জাতিঃ সংজ্ঞাদ্বয়াঙ্কিতা। অপাদঃ পদসন্তান গদ্যমাখ্যায়িকা কথা ইতি তস্য প্রভেদৌ দ্বৌ তয়োরাখ্যায়িকা কিল তৎ কথা আখ্যায়িকেত্যেকা জাতিঃ সংজ্ঞাদ্বয়াঙ্কিতা। আবার আলঙ্কারিক অমর সিংহের মতে
আখ্যায়িকোপলব্ধার্থা প্রবন্ধ কল্পনা কথা। আখ্যায়িকোপলব্ধার্থা প্রবন্ধ কল্পনা কথা। সুতরাং যে বৃত্তান্ত সংঘটিত হয়েছে সেই বিষয়কে অবলম্বন করে রচিত গদ্যকাব্যই হলো আখ্যায়িকা, এবং সম্পূর্ণ কল্পিত বিষয় নিয়ে রচিত গদ্যকাব্য হলো কথা। সুতরাং এই দিক থেকে বিচার করলে কবি বাণভট্টের কাদম্বরী কথা শ্রেণীর, তাতে কোনো সন্দেহ নেই। এবার আমাদের আলোচনার ষষ্ঠ বিষয় হলো কবি বাণভট্ট বিরচিত কাদম্বরী কথাকাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। কেননা এর অন্তর্গত শুকনাশোপদেশ কাহিনীটি জানতে হলে কাদম্বরী কথাকাব্যটি সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। কাদম্বরী হলো 3 জন্মে সংক্রমিত অমর প্রেম কাহিনী। কাহিনীর বক্তা শূদ্রকের রাজসভায় চণ্ডাল কন্যা মাতঙ্গিনীর দ্বারা আনিত একটি সুখ পাখি। এর নায়ক চন্দ্রাপীর এবং নায়িকা কাদম্বরী। নায়ক নায়িকার প্রেম কাহিনীর পাশাপাশি বর্ণিত হয়েছে পুণ্ডরিক ও মহাশ্বেতার প্রণয় বৃত্তান্ত। ব্যাধের হাতে সুখ পাখিটির পিতার মৃত্যু হলে জাবালি মুনি তাকে প্রতিপালন করেন এবং তার পূর্বজন্মের কথা শোনান। সুখ পাখিটি পূর্বজন্মে ছিল বৈশম্পায়ন এবং রাজা শূদ্রক পূর্বজন্মে ছিলেন চন্দ্রাপীর। জাবালি কথিত সুখ পাখিটির পূর্বজন্মের বৃত্তান্তটি হল উজ্জয়িনীর রাজা তারাপীরের পুত্র চন্দ্রাপীর এবং মন্ত্রী ছিলেন সুখনাশ। মন্ত্রীপুত্র বৈশম্পায়ন এবং চন্দ্রাপীর সমবয়সী বন্ধু। চন্দ্রাপীর ও বৈশম্পায়ন দিগ্বিজয় যাত্রায় নির্গত হয়ে হেমকূট পর্বতে কিরাতদের দুর্গ অধিকার করলেন। তারপর হিমালয় পার্শ্ববর্তী কিন্নর মিথুনের পশ্চাৎ অনুসরণ করতে করতে যুবরাজ চন্দ্রাপীর অচ্ছ্বত সরোবর নামে এক রমণীয় জলাশয়ের তীরে উপস্থিত হলেন। তিনি সেখানে এক দেবালয়ে বীণা বাদনরতা অলৌকিক লাবণ্যবতী গন্ধর্ব রাজকন্যা মহাশ্বেতাকে দেখে তার স্বর্গীয় সৌন্দর্যে আকৃষ্ট হলেন। চন্দ্রাপীর মহাশ্বেতাকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। মহাশ্বেতা চন্দ্রাপীরকে আপন জীবন বৃত্তান্ত শোনালেন যে একদিন মহাশ্বেতা তার জননীর সঙ্গে অচ্ছ্বত সরোবরে স্নান করতে এসে লক্ষ্মীর মানসপুত্র পুণ্ডরিকের সঙ্গে পরিচিত হন। পুণ্ডরিক ও মহাশ্বেতা পরস্পরের প্রণয়ে আত্মহারা হলেন। মহাশ্বেতা গৃহে ফিরে গেলেও পুণ্ডরিকের বিরহে আকুল হয়ে সখী তরলিকার সঙ্গে পুনরায় অচ্ছ্বত সরোবরের তীরে প্রেমিকের সঙ্গে মিলনের আশায় ফিরে এলেন। কিন্তু ততক্ষণে পুণ্ডরিক মহাশ্বেতার বিরহ ব্যথায় প্রাণ ত্যাগ করেছেন। বন্ধু কপিঞ্জলের কোলে পুণ্ডরিকের মৃতদেহ। অসহনীয় দুঃখে মহাশ্বেতাও প্রণয়ীর চিতায় আত্মাহুতি দিতে প্রস্তুত হলেন। এমন সময় হঠাৎ এক দৈববাণী হলো, মহাশ্বেতা ধৈর্য ধরো, একদিন তোমাদের মিলন হবে। এই সংবাদ দিয়ে চন্দ্রমণ্ডলের এক দেবতা পুণ্ডরিকের দেহ নিয়ে চন্দ্রলোকে চলে গেলেন। কপিঞ্জল তার অনুসরণ করলেন। তারপর থেকেই মহাশ্বেতা ব্রতচারিণী তপস্বিনী হয়ে অচ্ছ্বত সরোবরের তীরবর্তী মন্দিরে শিবের আরাধনায় নিরতা। তার অভিন্ন হৃদয়া সখী কাদম্বরী মহাশ্বেতার শোচনীয় অবস্থা দেখে প্রতিজ্ঞা করলেন, মহাশ্বেতা অবিবাহিতা থাকলে তিনিও বিবাহ করবেন না। কিন্তু মহাশ্বেতার অনুরোধে কাদম্বরী সেই কঠিন প্রতিজ্ঞা পরিত্যাগ করলেন। অতঃপর মহাশ্বেতার অনুরোধে চন্দ্রাপীর হেমকূট পর্বতে গন্ধর্বরাজ চিত্ররথের অন্তপুরে রাজকুমারী কাদম্বরীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা পরস্পরের প্রেমে মগ্ন হলেন। চন্দ্রাপীর শিবিরে ফিরে এলেন, কিন্তু তার মন প্রেমিকার চিন্তায় মগ্ন হয়ে রইল। মহাশ্বেতার প্রচেষ্টায় পুনরায় প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ হলো। এবার চন্দ্রাপীর আপন বান্ধবী পত্রলেখাকে কাদম্বরীর কাছে রেখে শিবিরে ফিরলেন। ঠিক সেই সময় দূত রাজাজ্ঞা নিয়ে চন্দ্রাপীরের শিবিরে পৌঁছালেন। পিতার আদেশ মতো চন্দ্রাপীর রাজধানীতে ফিরলেন। শিবিরে বৈশম্পায়ন প্রিয় বন্ধু
চন্দ্রাপীরের প্রতিনিধি হিসাবে থাকলেন। কিছুদিন পর পত্র লেখাও কাদম্বরীর কাছ থেকে উজ্জয়িনীতে ফিরে বিরহ দীর্ণা কাদম্বরীর দুঃসহ অবস্থার কথা চন্দ্রাপীরকে নিবেদন করলেন। চন্দ্রাপীর প্রণয়িনীর চিন্তায় উদ্বিগ্ন হয়ে উঠলেন। বাণভট্ট বিরচিত কাদম্বরীর কাহিনী এখানেই সমাপ্ত। এর উত্তরার্ধ বা কাহিনীর পরবর্তী অংশ তার পুত্র ভূষণ ভট্ট রচনা করেছেন। বাণভট্টের পুত্র ভূষণ ভট্ট কর্তৃক রচিত পরবর্তী কাহিনীটি হল চন্দ্রাপীর পুনরায় কাদম্বরীর সঙ্গে মিলনের জন্য রাজধানী থেকে যাত্রা করলেন। পথে কেউরকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। কেউরকের কাছে কাদম্বরীর জীবনহানির আশঙ্কা শুনে চন্দ্রাপীর কেয়রুক, মেঘনাদ ও পত্রলেখাকে প্রিয়তমার কাছে প্রেরণ করলেন। মাঝপথে তিনি বন্ধু বৈশম্পায়নের সংবাদ গ্রহণ করতে শিবিরে গিয়ে শুনলেন যে বৈশম্পায়ন কামপীড়িত হয়ে মহাশ্বেতাকে উপভোগ করতে চেয়েছিলেন। ফলে মহাশ্বেতার অভিশাপে তিনি পাখিতে পরিণত হয়েছেন। প্রিয় বন্ধুর এমন করুণ পরিণতির কাহিনী শুনে চন্দ্রাপীরও দুঃখে প্রাণত্যাগ করেন। এমন সময় কাদম্বরী পত্রলেখার সঙ্গে প্রণয়ীর অভিসারে সেখানে এলেন। প্রিয়তমের মৃত্যু ঘটনা শুনে তিনিও সহমরণের জন্য প্রস্তুত হলেন। পরিচারিকা পত্রলেখা ও বাহন ইন্দ্রায়ুধ প্রভুর বিচ্ছেদ সহ্য করতে না পেরে সেই অচ্ছুত সরোবরের জলে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন। এমন সময় দৈববাণী হলো, পুণ্ডরীকের দেহ চন্দ্রলোকে অক্ষত আছে। কাদম্বরীকে চন্দ্রাপীরের মৃতদেহ অক্ষতভাবে রক্ষা করতে হবে। পুণ্ডরীকের অভিশাপে চন্দ্র মর্তলোকে চন্দ্রাপীর হয়ে জন্ম নিলেন। চন্দ্রের অভিশাপে পুণ্ডরীক বৈশম্পায়ন হিসেবে জন্ম নিলেন এবং কপিঞ্জল এক নভশ্চর পুরুষের অভিশাপে ইন্দ্রায়ুধ নামে অশ্ব হয়ে জন্ম নিলেন। অন্যদিকে বৃদ্ধ রাজা তারাপীর ও মন্ত্রী শুকনাস পুত্রদের সন্ধানে সস্ত্রীক বনে এসে উপস্থিত হলেন, কিন্তু চন্দ্রাপীর ও বৈশম্পায়নের সাক্ষাৎ না পেয়ে তারা বনবাসী হলেন। জাবালি কর্তৃক বর্ণনা এখানেই সমাপ্ত। উপসংহারে শুক পুনরায় শূদ্রককে বলল, তপস্যার পুণ্যফলে কপিঞ্জল তার অর্থাৎ সেই শুক পাখিটির অনুসন্ধানে আশ্রমে এলেন এবং আমার আসন্ন মুক্তির বার্তা জানিয়ে বিদায় নিলেন। আমি মহাশ্বেতার দর্শনাকাঙ্ক্ষায় যখন উদ্বিগ্ন চিত্তে আসছি, তখন এক ব্যাত আমাকে ধরে এই চণ্ডাল কন্যার হাতে সমর্পণ করে এবং সেই চণ্ডাল কন্যার সঙ্গে আমিও পিঞ্জরাবদ্ধ হয়ে শূদ্রকের সভায় আনিত হয়েছি। চণ্ডাল কন্যাকে জিজ্ঞাসা করায় সে শূদ্রককে বলল, মহারাজ, এই সমস্তই আপনাদের পূর্বজন্মের কাহিনী। এই পাখিটি আমার সন্তান পুণ্ডরীক। ওর কামমোহ আজও বিদূরিত হয়নি, তাই ওর পিতা শ্বেতকেতু ওকে রক্ষা করার জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। অবশেষে চণ্ডাল কন্যা রূপিণী লক্ষ্মী অর্থাৎ পুণ্ডরীকের মাতা অন্তর্হিতা হলেন। শুক ও শূদ্রক দেহত্যাগ করলেন। তার ফলে চন্দ্রাপীরের মৃতদেহ প্রাণ ফিরে পেল এবং পুণ্ডরীক আকাশ থেকে সশরীরে আবির্ভূত হলেন। চন্দ্রাপীর ও কাদম্বরী এবং পুণ্ডরীক ও মহাশ্বেতার মিলন ঘটল। আর এভাবেই কাদম্বরী গোটা কাহিনী বর্ণিত হয়েছে।